নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব আরআরবি এনটিপিসি 2025 সালের তোমাদের 7 আগস্টে ফার্স্ট শিফটের যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি আজকে একটু রিভিউ করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি। প্রথম যে কোশ্চেনটি দেখো কি বলেছে, একটু আমরা এক ঝলকে দেখে নিই। প্রথম কোশ্চেন বলেছে যে ভারতের সবচেয়ে উঁচু মূর্তি কোনটি? ভারতের সবচেয়ে উঁচু মূর্তি কোনটি? অ্যান্সারটা দেখো তোমাদের কি হবে। স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটের অবস্থিত সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। তার মানে স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটে অবস্থিত সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি হলো ভারতের সব থেকে উঁচু মূর্তি। এই অপশনটি হচ্ছে তোমাদের ছিল। তো এখান থেকে আমরা আরেকটু ডিটেলসে জানবো। এই যে সর্দার বল্লভভাই প্যাটেলের যে মূর্তিটা, এই মূর্তিটার অ্যাকচুয়ালি হাইট কত ছিল? হাইট 182 মিটার। 182 মিটার হচ্ছে হাইট। যদি আমরা ফিটে হিসাব করি তাহলে 597 ফিট হবে, 182 মিটার। আর যদি আমরা ফিটে হিসাব করি 597 ফিটে হবে। ওকে, কত সালে এই মূর্তির উদ্বোধন করা হয়েছিল আর একটু জানতে হবে। 31 অক্টোবর 2018 সালে, 31 অক্টোবর 2018 সালে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি উদ্বোধন করা হয়েছিল। এই মূর্তিটি কোথায় অবস্থিত? আমরা তো সকলেই জানি যে গুজরাট, কিন্তু গুজরাটের কোথায়? গুজরাটের কেভাদিয়া। গুজরাটের কেভাদিয়াতে, যেটা হচ্ছে নর্মদা জেলাতে আছে। এই কেভাদিয়া জায়গাটা হচ্ছে নর্মদা জেলায়, অর্থাৎ গুজরাটের নর্মদা জেলার এই কেভাদিয়াতে অবস্থিত সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। কত সালে করা হয়েছিল? 31 অক্টোবর 2018 সালে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি এসেছিল। বলেছে ভারতের কোন রাজ্য চায়ের জন্য বিখ্যাত? একদম সিম্পল কোশ্চেন করেছে। ভারতের কোন রাজ্য চায়ের জন্য বিখ্যাত? আমরা সকলে জানি যে ভারতের যে আসাম যে রাজ্যটা আছে, সেই আসাম রাজ্য হচ্ছে চায়ের জন্য বিখ্যাত। তারপরে কোশ্চেন, 61তম সংবিধান সংশোধনী কিসের সাথে সম্পর্কিত? 61তম সংবিধান সংশোধনী কিসের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সারটা আমরা একটু জানবো। দেখো একটু ডিটেলসে আগে জেনে নিই, তারপরে অ্যান্সারটা বলছি যে কি ছিল। 1988 এর অধীনে, 1988 এর অধীনে লোকসভা এবং রাজ্য বিধানসভার ভোট দানের বয়স, কি বলেছে, লোকসভা এবং রাজ্য বিধানসভার ভোট দানের যে বয়স, সেটা 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। এই সংশোধনী 1989 সালে কার্যকর হয়। অর্থাৎ 61তম সংবিধান সংশোধনী কিসের সাথে সম্পর্কিত? তোমাদের অপশনে ছিল যে যারা ভোটাধিকার, তাদের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। এর সাথে হচ্ছে সম্পর্কিত। মানে ভোটাধিকারদের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। এটা হচ্ছে সঠিক অ্যান্সার, তোমাদের অপশনে ছিল। কিন্তু 1988 এর অধীনে লোকসভা এবং রাজ্য বিধানসভার ভোট দানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। সালটা মনে রাখতে হবে। এবং এই সংশোধনী কার্যকর হয়েছিল 1989 সালে। ক্লিয়ার? এখান থেকে আরো কোশ্চেন ঘোরাতে পারে, এই জন্য তোমাদের একটু ডিটেলসে জানতে হবে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। 48A 48 এর এ ধারাটি কিসের সাথে সম্পর্কিত? 48 এর এ ধারাটি পরিবেশ ও বন সুরক্ষার সাথে সম্পর্কিত। তার মানে 48 এর এ যে ধারাটি আছে, এই ধারাটি পরিবেশ ও বন সুরক্ষা আইনের সাথে সম্পর্কিত। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ডিটারজেন্ট পাউডারে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? একটা সায়েন্স থেকে করেছে। ডিটারজেন্ট পাউডারে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? ডিটারজেন্ট পাউডারে সালফোনিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। সালফোনিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে সঠিক তোমাদের অপশনে ছিল, যেটা কারেক্ট অ্যান্সার। এছাড়া আমরা আরেকটু জেনে নিই।
যে ডিটারজেন্ট পাউডারে উপস্থিত প্রধান রাসায়নিক পদার্থ সোডিয়াম কার্বনেট। ডিটারজেন্ট পাউডারে উপস্থিত প্রধান যে রাসায়নিক পদার্থ সেটার নাম একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। ওকে, সোডিয়াম কার্বনেট। আর তোমাদের এখানে কোশ্চেন করেছে ডিটারজেন্ট পাউডারে কোন অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে? সালফোনিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে যে কোন রাজ্যে ৩৯তম জাতীয় গেমস আয়োজন করবে? কোন রাজ্য বা রাজ্যে ৩৯তম জাতীয় গেমস আয়োজন করবে? সঠিক অ্যান্সারটা একটু জেনে নাও, যে ৩৯তম জাতীয় গেমস আয়োজন করবে মেঘালয় যে রাজ্যটা আছে, সেই মেঘালয় রাজ্য এই ৩৯তম জাতীয় গেমস আয়োজন করবে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, পরের কোশ্চেন একটু খেয়াল করো। পরের কোশ্চেনে বলেছে যে সঙ্গম সাহিত্য কি ছিল? সঙ্গম সাহিত্য কি ছিল? সঠিক অ্যান্সারটা একটু জেনে নেওয়া যাক। দেখো, এটি তামিল ভাষায় রচিত প্রাচীন সাহিত্যের একটি সংগ্রহ, যা মূলত ৩০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল। তার মানে সংগ্রাম সাহিত্য কি ছিল? এই প্রশ্নের সঠিক যে অপশনটি বা সঠিক অ্যান্সার ছিল তোমাদের, যে এটি বা সংগ্রাম সাহিত্য তামিল ভাষায় রচিত প্রাচীন সাহিত্যের একটি সংগ্রহ। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো এখান থেকে এই জিনিসটুকু তোমাদের একটু মাইন্ডের মধ্যে রাখতে হবে, যে এটি মূলত ৩০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল। তার মানে সংগ্রাম সাহিত্য কত থেকে কতর মধ্যে রচিত হয়েছিল? ৩০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ভীমবেটকা গুহাগুলি কোন রাজ্যে অবস্থিত? একদম সিম্পল কোশ্চেন করেছে যে ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত। তাহলে ভীমবেটকা গুহা অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যের রায়সেন জেলায় অবস্থিত। মধ্যপ্রদেশ রাজ্যের রায়সেন জেলাতে ভীমবেটকা গুহা অবস্থিত। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভিযানে আমেরিকান সেনাবাহিনী কন্টিনজেন্টের নাম কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের, এটি একটি বার্ষিক যৌথ সামরিক মহড়া। কোশ্চেনটি আমি আরেকবার রিপিট করছি, দেখো কি বলেছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভিযানে আমেরিকান সেনাবাহিনী কন্টিনজেন্টের নাম কি? ওকে, সঠিক অ্যান্সার, এটি একটি বার্ষিক যৌথ সামরিক মহড়া। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, সম্প্রতি আরবিআই এর, তার মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ডেপুটি গভর্নর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক অ্যান্সার পুনম গুপ্তা। পুনম গুপ্তা 2 এপ্রিল 2025 সালে 3 বছরের জন্য তাকে নিযুক্ত করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে আমাদের আরেকটু জিনিস মনে রাখতে হবে, সঞ্জয় মালহোত্রা, এই যে সঞ্জয় মালহোত্রা, তিনিও কিন্তু আরবিআই এর ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছিলেন। কত সালে হয়েছিল? 12 ডিসেম্বর 2024 সালে। খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কোশ্চেন করতে পারে যে পুনম গুপ্তার আগে আরবিআই এর ডেপুটি গভর্নর কে ছিলেন? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সঞ্জয় মালহোত্রা। সালটা মনে রাখতে হবে 12 ডিসেম্বর 2024 সালে। আর যদি ইদানিং বলে, সম্প্রতি যদি বলে, তাহলে পুনম গুপ্তা 2 এপ্রিল 2025 সালে। কত বছরের জন্য তাকে করা হয়েছে? 3 বছরের জন্য করা হয়েছে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, কান চলচ্চিত্র উৎসবে প্রধান পুরস্কার কোনটি দেওয়া হয়? কান চলচ্চিত্র উৎসবে প্রধান পুরস্কার কোনটি দেওয়া হয়? সঠিক অ্যান্সার পাম ডিওর। পাম ডিওর হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ ও সর্বোচ্চ পুরস্কার। তার মানে কান চলচ্চিত্র উৎসবের প্রধান যে পুরস্কারটা, সেই পুরস্কারটা হচ্ছে পাম ডিওর। এই পাম ডিওর হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও সবচেয়ে সর্বোচ্চ পুরস্কার। ওকে, এখান থেকে আমাদের আরেকটু মনে রাখতে হবে, এই যে কান চলচ্চিত্র উৎসব, এটা হচ্ছে 1955 সালে শুরু হয়। 1955 সালে শুরু হয়। ওকে, আর পাম ডিওরের অর্থটাও একটু মনে রাখতে হবে, যে পাম ডিওরের অর্থ হচ্ছে ফরাসি ভাষায়, যেটা হচ্ছে ফরাসি ভাষায় একে বলে হচ্ছে গোল্ডেন পাম। ওকে, তার মানে পাম ডিওর এর অর্থ হচ্ছে ফরাসি ভাষায় পাম ডিওরকে বলা হচ্ছে গোল্ডেন পাম। ক্লিয়ার? তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে, আমরা পরে কোশ্চেনে একটু চোখ রাখি। পরে কোশ্চেনে বলেছে যে একটি রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে, একটি রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে। সঠিক অ্যান্সারটা জেনে নেওয়া যাক। 165 অনুচ্ছেদ, তার মানে কি সংবিধানের 165 অনুচ্ছেদ অনুসারে অ্যাডভোকেট জেনারেল হলো রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তার মানে সংবিধানের 165 অনুচ্ছেদ অনুসারে
অ্যাডভোকেট জেনারেল হলো রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তিনি রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হন। এই অ্যাডভোকেট জেনারেল তিনি রাজ্যপাল দ্বারা কি হন? নিযুক্ত হন। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, হিমালয়ের পূর্বতম শৃঙ্গ কোনটি? হিমালয়ের পূর্বতম শৃঙ্গ কোনটি? হিমালয়ের পূর্বতম শৃঙ্গের নাম হচ্ছে নামচা বারওয়া। নামচা বারওয়া। নামচা বারওয়া হলো হিমালয়ের পূর্বতম শৃঙ্গ। এটি তিব্বতে অবস্থিত। এই নামচা বারওয়া তিব্বতে অবস্থিত এবং এই নামচা বারওয়ার উচ্চতা প্রায় ৭,৭৮২ মিটার। ৭,৭৮২ মিটার। খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলি। হিমালয়ের পূর্বতম শৃঙ্গের নাম হচ্ছে নামচা বারওয়া। এটি তিব্বতে অবস্থিত এবং এর উচ্চতা প্রায় ৭,৭৮২ মিটার। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, সম্প্রতি কোন রাজ্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যেটাকে বলা হয়, সম্প্রতি কোন রাজ্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সম্পর্কিত একটি প্রকল্প চালু করেছে? সঠিক অ্যান্সার তেলেঙ্গানা সরকার। তেলেঙ্গানা সরকার কি করেছেন? এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত একটি প্রকল্প শুরু করেছেন। এখন তেলেঙ্গানা সরকার যেহেতু শুরু করেছে এআই এর মাধ্যমে, এটা হচ্ছে টিএইম এর অধীনে। এই এআই যে বুদ্ধিমত্তা, কৃত্রিম যে বুদ্ধিমত্তা এআই, এটি হচ্ছে টিএআইএম এর অধীনে কাজ করছে। ওকে, এই মিশনটি ন্যাসকম এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এই মিশনটি ন্যাসকম এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে। প্রত্যেকটি কোশ্চেন একটু কিন্তু নোট করবা তোমরা। ওকে, কারণ কোশ্চেন কোনটা দিবে বলা যাবে না, এখান থেকে কোশ্চেন তোমাদের রিপিট হতে পারে। 2024 থেকে 2025 সালে ইংল্যান্ড থেকে ভারতে আসা বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের এফডিআই এর শতাংশ কত ছিল? খুবই ইম্পর্টেন্ট। 2024 সাল থেকে 2025 সালে ইংল্যান্ড, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্র বলা হয়, ইংল্যান্ড থেকে ভারতে আসা বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের এফডিআই কত শতাংশ ছিল? সঠিক অ্যান্সার হচ্ছে 1%। 1% বা 1% ছিল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, সরকারের কোন মন্ত্রণালয় রাস্তা নির্মাণে রাডার প্রযুক্তি ব্যবহার করেছে? সরকারের কোন মন্ত্রণালয় রাস্তা নির্মাণে রাডার প্রযুক্তি ব্যবহার করেছে? সঠিক অ্যান্সার তোমাদের ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়। ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় কি করেছেন? রাস্তা নির্মাণে রাডার প্রযুক্তি ব্যবহার করেছেন। বোঝা গেল? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। তারপরে কোশ্চেন আমরা একটু দেখে নিই, যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কার কাছে দায়বদ্ধ? যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কার কাছে দায়বদ্ধ? সঠিক অ্যান্সারটা একটু জেনে নাও। ভারতের সংবিধান অনুসারে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে বিধানসভার কাছে দায়বদ্ধ। তাহলে সঠিক অ্যান্সারটি কি হচ্ছে? ভারতের সংবিধান অনুসারে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে বিধানসভার কাছে দায়বদ্ধ। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে প্রতিটি বাড়িতে জল সরবরাহের জন্য কোন প্রকল্প চালু করা হয়েছে? প্রতিটি বাড়িতে জল সরবরাহের জন্য কোন প্রকল্প চালু করা হয়েছে? সঠিক অ্যান্সার জল জীবন মিশন। জল জীবন মিশন চালু করা হয়েছে। ওকে, তাহলে কি হলো? প্রতিটি বাড়িতে জল সরবরাহের জন্য কোন প্রকল্প চালু করা হয়েছে? জল জীবন মিশন চালু করা হয়েছে। তারপরে কোশ্চেন দেখো কি বলছে, তামিল ভাষার প্রাচীনতম মহাকাব্য শিলাপ্পথিকারম কি বলেছে? তামিল ভাষার প্রাচীনতম মহাকাব্য শিলাপ্পথিকারম পঞ্চম ষষ্ঠ শতকে কে রচনা করেছিলেন? কোশ্চেনটা আমি আরেকবার রিপিট করছি, দেখো কি বলেছে। তামিল ভাষার প্রাচীনতম মহাকাব্য, যে মহাকাব্যটির নাম হচ্ছে শিলাপ্পথিকারম, পঞ্চম ষষ্ঠ শতকে কে রচনা করেছিলেন? সঠিক অ্যান্সার সীতালাই সাওনার। সীতালাই সাওনার রচনা করেছিলেন। ওকে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি, আরেকবার রিপিট করছি।
ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? সঠিক অ্যান্সার হচ্ছে অনুচ্ছেদ 28, অর্থাৎ অনুচ্ছেদ 28-এ বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা চলবে না। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, নুয়াখাই কোন রাজ্যের উৎসব? নুয়াখাই কোন রাজ্যের উৎসব? সঠিক অ্যান্সার হচ্ছে ওড়িশা রাজ্যের উৎসব হচ্ছে কি নুয়াখাই। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 77 কি সম্পর্কিত? ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 77 কি সম্পর্কিত? একটু জেনে নাও। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 77 হচ্ছে ভারত সরকারের কার্যাবলী পরিচালনার সঙ্গে সম্পর্কিত। ভারত সরকারের কার্যাবলী পরিচালনার সাথে সম্পর্কিত। ওকে, আজকে তোমাদের লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে, আকবরের শাসনকালে রাজস্ব মন্ত্রী কে ছিলেন? আকবরের শাসনকালে রাজস্ব মন্ত্রী ছিলেন রাজা টোডরমল। রাজা টোডরমল ছিল আকবরের শাসনকালে রাজস্ব মন্ত্রী। তাহলে এই হচ্ছে তোমাদের 7 আগস্টে যে কোশ্চেনগুলি এসেছিল সেই কোশ্চেনের তোমাদের অর্ধেকটা আজকের এই ক্লাসে আমি আলোচনা করলাম, আরো অর্ধেক বাকি আছে, আমি পার্ট 2 তে আলোচনা করব। তাহলে আজকের এই ক্লাসটা তোমরা একটু মনোযোগ দিয়ে রিভাইজ দাও, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে